জেলা থেকে সরাসরি শুরুতেই আলিপুরদুয়ারের দিকে নজর রাখতে হবে, কারণ আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো লাঠালাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। ছবিটা দেখাবো আপনাদের। নতুন জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ কংগ্রেসের কর্মী সভায়, বিক্ষোভ দলেরই কর্মীদের। আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে লাঠালাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। একদিকে কি পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি দেখলেন আলিপুরদুয়ারে ছাত্র পরিষদের সভাপতিকে মার বাঁচতে দৌড়ে কংগ্রেস অফিসে ঢোকেন অনুপম সাহা। আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, দুটো বিষয় জানতে চাইবো, যে আগে জেলা সভাপতি কে ছিলেন, নতুন জেলা সভাপতিকে নিয়ে কেন ক্ষোভ, আর এই যে বিশৃঙ্খলা, লাঠালাঠি, এই যে পরিস্থিতি তৈরি হলো, এই নিয়ে কংগ্রেস নেতৃত্ব কি বলছে, কিভাবে দেখছে কংগ্রেস নেতৃত্ব? একদমই তমশ্রী, দেখো তোমার প্রথম প্রশ্নের উত্তরে আসছি যে আগে এই আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন শান্তনু দেবনাথ, যিনি বর্তমানে কয়েকজন কংগ্রেস কর্মীকে নিয়ে আলিপুরদুয়ার চৌপতিতে আমরণ অনশন শুরু করছেন। গতকাল থেকে তিনি সেই অনশন মঞ্চেই আছেন। জেলা সদর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে তিনি অনশন করছেন। এবং এই বর্তমানে যে সভাপতি করা হয়েছে তার নাম হচ্ছে মৃন্ময় সরকার, যিনি কিন্তু আজকে আলিপুরদুয়ার জেলার যে বিভিন্ন বুথের যে কংগ্রেস কর্মী আছে তাদের নিয়ে একটি কর্মী সভার ডাক দিয়েছেন এবং জেলা কংগ্রেস কার্যালয়ে সেই কর্মী সভাই হচ্ছিল। সেই কর্মী সভা হওয়ার সময় কিন্তু একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। প্রথমে কিছু কংগ্রেস কর্মী এসে তারা বলতে শুরু করেন যে আমাদেরকে এই কর্মী সভায় আমন্ত্রণ করা হয়নি বলে, কিন্তু একেবারে বচসার পর হাতাহাতি, এবং সেই হাতাহাতির পর কিন্তু যে জেলা ছাত্র পরিষদের যে সভাপতি অনুপম সাহা, তাকে কিন্তু কংগ্রেস কার্যালয়ের সামনে একেবারে যে ছবি আমরা দেখাচ্ছি তাতে মারধর করা হয়। তিনি একটি দোকানে ঢুকে যান, সেই দোকান থেকে বের করে তাকে মারধর করা হয়। তারপর কংগ্রেস কার্যালয়ে দৌড়ে পালিয়ে তিনি কোনো রকমে প্রাণে বাঁচেন। এবং এরপরেই কিন্তু কংগ্রেসের আরেকটি গোষ্ঠী, অর্থাৎ যেই গোষ্ঠী কিন্তু অনুপম সাহাকে মারধর করছিল, তারা কিন্তু বাঁশ লাঠি নিয়ে একেবারে কংগ্রেস কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে, ভেতরে ঢুকে তারা হামলা চালান এবং এদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু তখন আরেক গোষ্ঠী একেবারে বাঁশ লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে যায়, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সেই ছবি আমরা দেখলাম, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো আলিপুরদুয়ারে। মান্নান বলে একটি ছেলে, তার সাথে বিজেপি কিছু কর্মী একত্রিত হয়ে বর্তমানে যেহেতু আমি সভাপতি হতে কংগ্রেস উজ্জীবিত হতে চলেছে, কংগ্রেস যাতে দুর্বল করা যায় সেই লক্ষ্যে তারা জেলা কংগ্রেস কার্যালয়ের উপরে হামলা চালিয়েছে। খুব শীঘ্রই আমরা এদের বিরুদ্ধে এফআইআর করব, থানায় যাব। কোন বন্দুক নিয়ে আছে আমাকে শুট করে, আমি দেখবো। হ্যাঁ, আমাদের জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি, নতুন সভাপতি, ওভাবে ডাইকে আনতেছে। বাবা দাদা একটু শোনো, বলছে কারো কথা শুনবো না ওদেরকে, এইভাবে বলতেছে, বলে কয়েকবার শুট করে দেবো। শুট কর, দম দেখি, এখন দেখবো। আসছি পরের খবরে। নন্দীগ্রামে ভোট অশান্তি, সমবায় ভোটের ফলে উত্তেজনা। জয়ের পর বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের।
সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গোটা ঘটনা নিয়ে বিজেপির কি বক্তব্য? দেখো তমশ্রী, বিজেপির কি বক্তব্য তুমিও জানো আমিও জানি, কারণ অভিযোগ কোনো রাজনৈতিক দল স্বীকার করে না, তারাও করছে না। কিন্তু ছবি কি বলছে, ছবি যেটা বলছে এবং যে খবর আমরা পাচ্ছি সেখানে কিন্তু ভোটের রেজাল্টের পর দেখা গেছে যে তৃণমূলের যে ক্যাম্প অফিস ছিল সেখানে গিয়ে কিন্তু মিছিল করতে গিয়ে বিজয় মিছিল বিজেপি কর্মী সমর্থকরা চড়াও হয়, হামলা চালায়। তার পাল্টা কিন্তু প্রতিরোধ করে তৃণমূল এবং পুলিশ সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঘটনা যেটা ঘটলো যে সব আসনে জয়ের পর সমবায় ভোট, আমার বলি সমবায় ভোটে সব আসনে জেতার পর বিজেপির কর্মী সমর্থকরা লাগাম ছাড়া উল্লাস করছিল। সেই উল্লাস করতে তারা পৌঁছে যায় তৃণমূলের ক্যাম্পে, সেখানেই তারা হামলা চালায়। রীতিমতো দেখা যায় দুপক্ষের মধ্যে বা বাগবিতণ্ডা এবং তারপরে যে চেয়ার ছোড়াছুড়ি এবং তারপরে এই বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল সেখান থেকে মানুষ বেরিয়ে এই যে প্রতিবাদটা করেছে, আমরা অল্প ব্যবধানে হেরেছি। তো আগামী দিনে 2026-এ আমরা এই লড়াই আরো ভালো করে দেব। অসভ্য দল বলবো, বর্বরের দল, তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না। একজন মহিলাকে যেভাবে কটূক্তি অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে, এটা বিজেপির পক্ষেই সম্ভব। দেখুন, তৃণমূল দলটা মিথ্যাচারের উপর দাঁড়িয়ে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। যেটুকু আছে চোর ডাকাত ছাড়া আর কিছু নয়। যে নেতারা তাদের নিজেদের বুথে 250-300 ভোটে হারে, তারা নেতা বলে আমি মনেও করি না, তাদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। বনগাঁর ঠাকুরবাড়িতে পদ্মে দ্বন্দ্ব। ঠাকুরবাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক কুন্দল, ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প নিয়ে শান্তনু ও সুব্রত দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও সার্টিফিকেট দেওয়া নিয়ে কাজিয়া। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা সুব্রত ঠাকুরের। আট মন্দিরটা হরি মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, তোমরা এটা করো না, তোমরা ওঠো। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমার কোনো অধিকার নেই মতুয়া আমার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। মাকে গালাগালি দিয়েছে, মাকে থ্রেট করেছে। কেন এরকম থ্রেট কালচার চলবে? আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে? মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাইভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব। যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে তাকে কেউ কিছু বারণ করেনি, তার পদের লোভ হয়েছে, তাই সেই মমতা ঠাকুরের সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন আর কি। আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার। নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াই নেই। অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বিনাপানি ঠাকুর সম্পত্তি, ভক্তদের অধিকার, একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা। যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক, সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা নাট মন্দির ইউজ করতে পারে না। সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেল, তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। এবার দেখাবো রাস্তায় স্ত্রীকে পিটিয়ে খুন, হুমকি দিয়ে বউকে খুন। হুগলির দাঁতপুরে রাস্তায় বউকে পিটিয়ে খুনের অভিযোগ। বউকে ফোনে খুনের হুমকি দেয় রজব আলী। বরের হুমকিতে বাড়ি ছাড়েন মঞ্জুরা খাতুন। মাঝ রাস্তায় বউকে বেধড়ক লাঠি পেটা। আগেও রজবের বিরুদ্ধে বউকে মারধরের অভিযোগ রয়েছে। পলাতক রজবের খোঁজে ইতিমধ্যে তল্লাশি জারি পুলিশের। এবং জেলে যখন যেতেই হবে তোকে মেরেই যাব, ফোনে এই রকম হুমকি স্ত্রীকে, এই মঞ্জুরা খাতুনকে, মাঝ রাস্তায় বউকে বেধড়ক লাঠিপেটা। আর যার বিরুদ্ধে এই অভিযোগ তার স্বামী রজবের বিরুদ্ধে এর আগেও বউকে মারধরের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে পলাতক রজবের খোঁজে তল্লাশি পুলিশের।
কয়েকদিন আগে ওর নামে একটা 498 কেস করা হয়েছে। বোনকে অত্যাচার করতো, মারধর করতো। রাত্রির 11টার সময় বোনকে ফোন করে বলে আমাকে যখন তো জেল খাটতে হবে তোকে আমি মেরেই জেল খাটবো বলে ফোনটা কেটে দেয়। তখন আমার বোন আমার মাকে ফোন করে বলে মা এই ব্যাপার। আমার মা তখন বলছে মামার বাড়িতে তুই চলে আয়। হাফ রাস্তা থেকে ওর স্বামী এসে ওকে ধরে ফেলে। ভোর 4টের সময় আমার ভাগনা যখন ওকে আবার ফোন করেছে তখন ফোনটা রিসিভ করে বলছে যে আমি এরা মেরে ফেলেছি, কারা আবার মেরে ফেলে দিয়ে চলে গেছে আমি কিছু জানি না বলে ফোনটা কেটে দিয়েছে। তারপরে ফোন করছি কোনো মতে তার ফোনটা তুলছে না। তার মধ্যে আমার মামার তো দাদা হয়, উনি ফোন করে বলছে দিলীপপুর বাঁধের ধারে বডি পাওয়া গেছে। আমরা অভিযোগ দায়ের করছি, কঠিনত কঠিন শাস্তি হয়তো। রহস্য মৃত্যুতে রহস্যময় ব্যক্তি। হাওড়ার আবাসনে বৃদ্ধের রহস্য মৃত্যু। হাত থেকে উধাও 4টি দামি পাথরের আংটি। বৃদ্ধের মোবাইল ফোনেরও হদিশ নেই, প্রথম থেকেই মোবাইল সুইচ অফ। উত্তর হাওড়ার গোলাবাড়ির ঘটনা। বৃদ্ধ হামেশাই ফ্ল্যাটে একাই থাকতেন, তবে সিসি ক্যামেরা ফুটেজে একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রথমে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। বৃদ্ধকে খুনের অনুমান পরিবার করছে কেন? কারণ সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন। যে সিসি ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বৃদ্ধা 6টা 17, সন্ধে 6টা 17, হাতে কালো ব্যাগ। অবশ্যই আমরা সার্কেল করে দেখাচ্ছি, রেড সার্কেল দেখুন। হাতে কালো ব্যাগ নিয়ে ফ্ল্যাটে আসেন অসীম দে এবং বৃদ্ধার মেয়ে যেমনটা জানিয়েছিলেন যে বৃদ্ধার হাতে সবসময় একটা ব্যাগ থাকে, আর ঠিক সেই কালো ব্যাগ নিয়ে কোলাপসেবলের তালা খুললেন এবং তারপরে ভিতরে ঢোকেন বৃদ্ধা। ঘড়ির কাঁটা বৃদ্ধ এবং সেই বৃদ্ধর যেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ, ঠিক সন্ধে 6টা 17। কোলাপসেবল গেট খুললেন, বৃদ্ধ ভিতরে ঢুকলেন। তারপরেই দেখুন সিঁড়ি দিয়ে উঠে এলেন এক ব্যক্তি লাল ব্যাগ হাতে, সেটাও আমরা রেড সার্কেলে দেখাচ্ছি আপনাদের। এবং লিফট ব্যবহার করলেন না, ফ্ল্যাটে ঢুকলেন, ফ্ল্যাটের গেট খুলে দিলেন বৃদ্ধ, সিঁড়ি ব্যবহার করলেন। তখন ঘড়ির কাঁটায় রাত 8টা 13। 2 ঘন্টা, ঠিক 2 ঘন্টা ভিতরেই থাকলেন এবং লাল ব্যাগ নিয়ে, যেমনটা আপনাদের বলছিলাম যে যিনি ঢুকলেন বৃদ্ধের ঘরে লাল ব্যাগ নিয়ে ঢুকলেন, ঠিক 2 ঘন্টা। এবার বেরোচ্ছেন, বৃদ্ধের ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন সেই ব্যক্তি, রহস্যময় ব্যক্তি। এখনো আমরা জানি না এই ব্যক্তি কে, কিন্তু এর আগে আপনাদের সিসি ক্যামেরায় দেখালাম লাল ব্যাগ নিয়ে ঢুকলেন। দেখুন কালো ব্যাগ নিয়ে বেরোচ্ছেন এবং যে কালো ব্যাগ নিয়ে বৃদ্ধ লিফটে করে ফ্ল্যাটে ঢুকেছিলেন ঠিক সেই রকমই কালো ব্যাগ নিয়ে সেই ব্যক্তি বেরোচ্ছেন এবং এক্ষেত্রেও তিনি সিঁড়ি দিয়েই নামলেন, কারণ সিঁড়ি দিয়ে উঠে আসলেন এবং সিঁড়ি দিয়ে কালো ব্যাগ নিয়ে নামছেন। এই রহস্যময় ব্যক্তি কে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে বৃদ্ধের ঘরে সিগারেটের খোল পাওয়া গেছে। তার মেয়ে বলছেন কোনোদিন কোনো নেশাভান করেননি, তার বাবা কারোর সাথে বন্ধুত্ব ছিলেন না। তবে এই যে লোককে দেখা যাচ্ছে, অপরিচিত যে ব্যক্তি ঢুকলেন, তাকে তার বাবা চিনতেন নিশ্চয়ই, এবং খুনের অভিযোগ তার মেয়ের। আমার বাবা যেখানে কোনোদিনও সিগারেট খেতেন না, আমরা সিগারেটের একটা খোলা পেয়েছি। 4টে আংটি ছিল, হাতের চেন ছিল ওপর হাতে, সেগুলো নেই। তার মোবাইলটা তো আমরা প্রথম থেকেই সুইচ অফ পাচ্ছিলাম, তার ফোনটাও নেই। তারপর আমাদের এখানে লোকাল সব লোকেরা জানে আমার বাবা হাতে সবসময় একটা ব্যাগ ক্যারি করতো, সেই ব্যাগটাও নেই। আমরা তাকে চিনতে পারছি না। আমরাও দেখেছি, হ্যাঁ, বা আমার বাবা নিশ্চয়ই তাকে চেনে। আমার বাবা কিন্তু সহজে কারোর সাথে বন্ধুত্ব করবার মতো মানুষ নয়। তার এমন একটা বিশ্বাসের জায়গা সে অর্জন করেছে, সে যে আমাদের কাছেও সে তার পরিচয় লুকিয়ে গেছে।